আমরা যে চ্যাপ্টারটা দিয়ে স্টার্ট করবো সেটা হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। আমরা কিন্তু ভ্যালু অ্যাডেড ট্যাক্স শর্ট আমরা বলতে পারি কি ভ্যাট। আমরা আমাদের প্রাথমিক জীবনে যত ধরনের পণ্য বা সেবা নিয়ে থাকি, পারচেজ করে থাকি, সব কিছুর উপরে কিন্তু আমাদের মেনলি ভ্যাট দিতে হয়। দ্যাটস ওয়াই এই ভ্যাটটা সম্পর্কে জানা বা ভ্যালু অ্যাডেড ট্যাক্সটা সম্পর্কে জানা আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। এই কারণে কিন্তু এই চ্যাপ্টারটা আমাদের সিলেবাসে রাখা আছে। সো এই চ্যাপ্টারে কোন কোন টপিকগুলো আমরা কভার করবো, লেসন আউটলাইনটা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে ডেফিনিশন অফ ভ্যাট, characteristics of VAT, advantages and disadvantages of VAT, features of VAT in Bangladesh, types of VAT, who will pay the VAT and calculation of VAT. এখানে বেশ কিছু টপিকস এরকম আছে যেগুলোর মাঝে সিমিলারিটিস আছে। সো আপনারা যদি একটা একটু ভালোভাবে বুঝে নেন সেটার কাইন্ড অফ সিমিলার যে টপিকগুলো আছে সেটা আপনারা ইজিলি বুঝতে পারবেন। ঠিক আছে, শুরুতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডেফিনিশন অফ ভ্যাট। ভ্যাট ডেফিনিশনটা অর ডেফিনিশন অফ ভ্যালু অ্যাডেড ট্যাক্স কি লেখা আছে দেখেন। ভ্যাট ইজ আ ট্যাক্স which is charged on the increase in value of goods and services at each stage of production and circulation. Value added tax, এই যে এই ভ্যাট ডেফিনিশনটা এটা কিন্তু এইটার যে নামটা সেটার মধ্যে আছে। কি আছে? ভ্যালু অ্যাডেড ট্যাক্স। তার মানে কি, একটা প্রোডাক্ট প্রোডাকশন থেকে শুরু করে আলটিমেট কাস্টমার পর্যন্ত পৌঁছাতে প্রত্যেকটি স্টেজেই কিন্তু কিছু কিছু ভ্যালু অ্যাড হয়। এই প্রত্যেকটি স্টেজে যে ভ্যালুগুলো অ্যাড হচ্ছে, এই ভ্যালু অ্যাডিশনের কারণে প্রত্যেকটি স্টেজে কি প্রদান করতে হয়? ট্যাক্স দিতে হয়। ঠিক আছে, এটা কিন্তু ভ্যালু অ্যাডিশনের কারণে হচ্ছে। এরপরে কি বলছে দেখেন, ইট ইজ লেভিড অন দ্য অ্যাডেড ভ্যালু দ্যাট রেজাল্টস ফ্রম ইচ এক্সচেঞ্জ। প্রত্যেকটি এক্সচেঞ্জের কারণে যে ভ্যালুটা অ্যাড হচ্ছে সেটার উপরে যে ট্যাক্সটা প্রদান করতে হয় সেটাই হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এখন প্রত্যেকটি স্টেজে ভ্যালু কীভাবে অ্যাড হয়, আমি যদি একটা এক্সাম্পল দিই সেক্ষেত্রে বলি। ধরেন সিম্পল চারটা স্টেজ আমরা চিন্তা করি। ম্যানুফ্যাকচারার তার কাছ থেকে হোলসেলারের কাছে প্রোডাক্ট যাবে, হোলসেলার আবার কী করবে, রিটেইলারের কাছে প্রোডাক্ট দিয়ে দেয় এবং রিটেইলার আলটিমেটলি কনজিউমার বা কাস্টমারের কাছে প্রোডাক্ট সাপ্লাই করে। কয়েকটি স্টেজ আমরা এখানে পাচ্ছি? চারটা পাচ্ছি। ম্যানুফ্যাকচারার, হোলসেলার, রিটেইলার অ্যান্ড কনজিউমার অর কাস্টমার। ম্যানুফ্যাকচারার যখন সাপ্লায়ার অর হোলসেলারের কাছে প্রোডাক্টটা দিয়ে দেয়, সেন্ড করে দেয়, তার মানে কি ওনারশিপটা এক্সচেঞ্জ হয়ে গেল না? একটা কিন্তু এক্সচেঞ্জ, প্রোডাক্ট এক্সচেঞ্জ হয়েছে। এই এক্সচেঞ্জের কারণে ভ্যালু অ্যাড হয়। কীভাবে ভ্যালু অ্যাড হয়? ম্যানুফ্যাকচারার কী করে, তার যে প্রোডাকশন কস্টিংটা হয়েছে সেটার সাথে তার প্রফিট অ্যাড করে দেন সে সাপ্লায়ারের কাছে সেল করে না? ভ্যালু অ্যাড হলো কিন্তু সাপ্লায়ার বা হোলসেলারের কাছে সেল করে। হোলসেলার আবার কী করে, তার প্রফিট এবং তার যত ধরনের সে যে প্রাইসে প্রোডাক্টটা পারচেস করেছে সেই কস্টিং, তার আদার্স কিছু এক্সপেন্সেস আছে, সব কিছু মিলিয়ে সাথে প্রফিট অ্যাড করে রিটেইলারের কাছে দেয়। রিটেইলারও সেম কাজটা করে কিন্তু আলটিমেটলি কনজিউমারের কাছে প্রোডাক্টটা সেল করে এবং এই প্রোডাক্টটা ফাইনালি কনজিউম করে কে? কনজিউমার করে। সেই ক্ষেত্রে দেখেন প্রত্যেকটি স্টেজে ভ্যালু অ্যাড হচ্ছে, বাট আলটিমেটলি এই যে ট্যাক্সটা পে করে কে? কনজিউমার পে করে। এক্স্যাক্টলি, কারণ সে আলটিমেটলি প্রোডাক্টটা কনজিউম করছে। এই জন্য প্রত্যেকটি স্টেজে ভ্যালু অ্যাড হতে হতে আলটিমেটলি কনজিউমার যেই প্রাইসে প্রোডাক্টটা পারচেস করে নিচ্ছে সেই প্রাইসের উপরে কী করতে হয়? ট্যাক্স পে করতে হয়। ওকে, ভ্যালু সিম্পলিফাইড অ্যান্ড ট্রান্সপারেন্ট সিস্টেম অফ ট্যাক্স in which tax is levied on the value additions at each stage in the production distribution with provision of set of tax paid on earlier stage. Simply আগের কথাগুলোই বলা আছে যে এটা খুবই সিম্পলিফাইড, খুব সহজ এবং ট্রান্সপারেন্ট। এটা একটা স্বচ্ছ প্রক্রিয়া, ট্যাক্স প্রদানের একটা স্বচ্ছ প্রক্রিয়া যেখানে প্রত্যেক স্টেজে যখন ভ্যালু অ্যাড হচ্ছে সেটার উপর বেস করে ট্যাক্সটা ইম্পোজ করা হয়। Characteristics of VAT.
ভ্যাটের বৈশিষ্ট্য কি? প্রথমটা দেখেন, ইট ইজ আ জেনারেল ট্যাক্স দ্যাট অ্যাপ্লাইজ অন গুডস অ্যান্ড সার্ভিসেস বোথ। এটা হচ্ছে সাধারণ একটা ট্যাক্স, যেটা কি হয় শুধুমাত্র কিন্তু প্রোডাক্ট এবং সার্ভিস, পণ্য বা সেবার উপরে কিন্তু ধরা হয়। আমরা প্রিভিয়াসলি যে চ্যাপ্টারগুলো দেখেছিলাম সেখানে দেখেছিলাম আমাদের বিভিন্ন ধরনের ইনকামের উপর ট্যাক্স দিতে হচ্ছে, যেমন স্যালারি থেকে ইনকাম হচ্ছে, বিজনেস থেকে হচ্ছে, এগ্রিকালচার থেকে হচ্ছে, সেই সব ইনকামের উপরে কী করতে হচ্ছে, ট্যাক্স পে করতে হচ্ছে। কিন্তু এই যে ট্যাক্সটা, এটা একজন কনজিউমার যে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসটা সে ইউজ করছে, কনজিউম করছে, সেইটার উপরে ট্যাক্সটা দিতে হয়। ওকে, it is collected at every point of sale and the tax already paid by the dealer at the time of the purchase of goods will be deducted from the amount of tax paid at the next sale. এই বিষয়টা কি একটু বোঝার চেষ্টা করেন। ট্যাক্স কিন্তু প্রত্যেকটা পয়েন্টে, যখন প্রোডাক্ট একজনের হাত থেকে আরেকজনের হাতে চলে যাবে, এক্সচেঞ্জ হবে, প্রত্যেকটা পয়েন্টে কী করা হয়, ট্যাক্সটা পে করতে হয়। ট্যাক্স বেসিক্যালি ডিলার যিনি বা যিনি ডিলটা করছেন তার দ্বারাই কিন্তু পেটা হয়ে যায়। যেমন পারচেজ অফ গুডস, যখন গুডটা পারচেজ করে নিচ্ছে, এটাকে বলে ইনপুট ট্যাক্স। কিন্তু আলটিমেটলি যেহেতু কনজিউমার সেটা কী করবে, পেমেন্টটা করবে, সেই ক্ষেত্রে যতটুকু ট্যাক্স পে করা হয়েছে সেটা পরবর্তীতে সেল করা হচ্ছে সেখান থেকে কী করে দেওয়া হয়, বাদ করে দেওয়া হয়। কারণ ট্যাক্সে তো এক ধরনের কস্টিং, এই কস্টিংটা ফুল প্রাইসের সাথে অ্যাড করে কিন্তু পরবর্তী স্টেজে কী করা হয়, সেল করা হয়। এইরকম প্রত্যেকটি স্টেজ যখন কী করে, পারচেজ করে তখন ট্যাক্সটা পে করে, বা যখন সেল করে তখন ডিডাক্ট করে, তার যে ট্যাক্স টাকা সেটা ডিডাক্ট করে তার কস্টিং হিসেবে সেটার সাথে অ্যাড করে পরবর্তী স্টেজে দিয়ে দেয়, যেন আলটিমেটলি এটা কনজিউমার পে করে থাকে। It is consumption tax because it is borne ultimately by the final consumer. It is not a charge on business. Easily বুঝতে পারছেন, VAT কি বলা হয়, একটা কনজাম্পশন ট্যাক্স, কারণ আলটিমেটলি কনজিউমার দ্বারা ট্যাক্সটা পে করা হয়, এটা কোনো বিজনেসের উপর ট্যাক্স চার্জ না। It is charged as a percentage of price, which means that the actual tax burden is visible at each stage in the production and distribution chain. এটাকে বলা হচ্ছে কি, প্রাইসের একটা পার্সেন্টেজ, প্রাইসের উপর একটা পার্সেন্টেজ, ঠিক আছে। এই কারণে কি হয়, যেহেতু প্রাইসের পার্সেন্টেজ, সো প্রত্যেকটি স্টেজে কতটুকু প্রাইস ধরে পারচেজ করা হচ্ছে এবং সেল করা হচ্ছে সেটা কিন্তু কী করতে হয়, ডিসক্লোজ করতে হয়। তার মানে এই জন্যই বলা হচ্ছে একটা ট্রান্সপারেন্সি থাকে। যদি তারা ডিসক্লোজ না করে তাহলে পার্সেন্টেজ করবে কোন প্রাইসের উপর, এটা কোয়েশ্চেনটা থেকে যায় না। এই কারণে কী করা হয়, প্রত্যেকটা স্টেজে এই প্রাইসটা মেনটেন করে দেওয়া হয় এবং সেই প্রাইসের উপর বেস করে একটা পার্সেন্টেজ ট্যাক্স হিসেবে ক্যালকুলেট করা হয়। VAT is paid to the revenue authorities by the seller of the goods, who is the taxable person, but it is actually paid by the buyer to the seller as part of the price. It is thus an indirect tax. আচ্ছা, এই বিষয়টা একটু বোঝার আছে। ফর এক্সাম্পল, আপনি কোনো একটা শপ থেকে, গ্রোসারি শপ থেকে একটা প্রোডাক্ট পারচেজ করেছেন, ওখানে যখন ট্যাগ দেওয়া থাকে, প্রাইস ট্যাগ দেওয়া থাকে, সেখানে আমরা দেখি যে প্রোডাক্টের অ্যাকচুয়াল প্রাইস থাকে প্লাস ভ্যাট। তার মানে কি, আপনি যখন প্রোডাক্টটা পারচেজ করছেন তখন প্রোডাক্টের প্রাইসের সাথে সাথে আপনি ভ্যাটটাও কাকে দিয়ে দিচ্ছেন, প্রোডাক্টের যে সেলার তাকে। আপনি কি তাহলে সরাসরি এই যে রেভিনিউ অথরিটি তার কাছে গিয়ে কি ট্যাক্সটা পে করছেন, করছেন না, আপনি কার কাছে ট্যাক্স পে করে দিচ্ছেন, ট্যাক্সের টাকাটা সেলারের কাছে। এবং এই যে সেলার কি করে, রেভিনিউ অথরিটির কাছে ট্যাক্সটা দিয়ে দেয়। যেহেতু একজন কনজিউমার সরাসরি রেভিনিউ অথরিটির কাছে ট্যাক্সটা পে করছে না, এই জন্য এটাকে একটা ইনডিরেক্ট ট্যাক্স বলা হয়, এটা সরাসরি ট্যাক্স না। অন্যান্য ক্ষেত্রে, অন্যান্য ইনকামের ক্ষেত্রে আমরা কী করেছিলাম, সরাসরি ট্যাক্সটা কিন্তু পে করেছি, কিন্তু ভ্যাটটা কখনো কী করা হয় না, সরাসরি কনজিউমার রেভিনিউ অথরিটির কাছে পে করে না। আলটিমেটলি কনজিউমার যার কাছ থেকে প্রোডাক্টটা পারচেজ করে নেয় উনি কী করেন, ট্যাক্সটা পে করে নেন। ইট ইজ ট্রান্সপারেন্ট অ্যান্ড ইজিয়ার, এটা তারা বুঝতেই পারছে, যেহেতু প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা স্টেজে প্রাইসটা ডিসক্লোজ করা হচ্ছে, এটা একটা ট্রান্সপারেন্ট প্রসেস অ্যান্ড এটা অনেক সহজ একটা প্রক্রিয়া। হ্যাঁ, এক্স্যাক্টলি, এটা আমরা ডিসঅ্যাডভান্টেজে দেখব।
আমরা যখন ভ্যাটের ডিসঅ্যাডভান্টেজেস করবো তখন এই বিষয়টা চলে আসবে। অ্যাডভান্টেজেস অফ ট্যাক্স, ট্যাক্সের কিছু সুবিধা আছে, সুবিধাগুলো কী কী? প্রথমটা দেখেন, one of the best reasons for instituting a VAT is that the system encourages personal savings and investment. ট্যাক্সের মেজর যে অ্যাডভান্টেজ সেটা হচ্ছে এটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে পার্সোনাল সেভিংসের জন্য এনকারেজ করে। সেটা কীভাবে? আপনি একটা প্রোডাক্ট পারচেস করবেন, ফর এক্সাম্পল আ শার্ট, যেটার প্রাইস হচ্ছে 2000 টাকা। 2000 টাকা দিয়ে আপনি একটা শার্ট যদি পারচেস করেন, আমরা জানি যে বাংলাদেশে ট্যাক্সের পার্সেন্টেজ হচ্ছে 15%। এটার উপর আপনার কী করতে হবে? 15% ট্যাক্স দিতে হবে। 15% ট্যাক্সে আপনার টোটাল ট্যাক্সটা আসবে 300 টাকা। 2300 টাকা হয়ে গেল শার্টের প্রাইসটা। এই যে ট্যাক্সটা অ্যাড করে দেওয়া হলো, তখন আপনার চিন্তা হতে পারে, আচ্ছা একটা শার্ট এটা 2300 টাকা দিয়ে আমি কিনবো, এর উপর আবার 300 টাকা ব্যাট দিতে হচ্ছে, থাক আমি শার্টটা পারচেস করলাম না, পরের মাসে দেখা যাবে। এই যে আপনার যে 2300 টাকাটা খরচ হয়ে যেত সেটা এখন আপনার পকেটে আছে না, সেটা কি খরচ হয়েছে? দ্যাট মিনস আপনাকে এই এক্সট্রা যে ট্যাক্সের টাকাটা পে করতে হচ্ছে এটা আপনাকে ডিসকারেজ করে দিল যেন আপনি এই শার্টটা পারচেস না করেন। এই কারণে বলা হচ্ছে যে ট্যাক্সটা মানুষকে ইনভেস্টমেন্টে কী করে? মোটিভেট করে, ইনভেস্টমেন্ট এনকারেজ করে, যেন মানুষ খরচ কমিয়ে সেভিংসে মনোযোগ দেয়। বুঝতে পেরেছেন? VAT has more revenue potential than other alternative indirect taxes. অনেক ধরনের ইনডিরেক্ট ট্যাক্সেস আছে, এর মধ্যে VAT হচ্ছে ওয়ান অফ দ্য মেইন। এই VAT থেকে যত ইজিলি টাকাটা নেওয়া যায়, অন্য যত ধরনের ইনডিরেক্ট ট্যাক্সেস আছে সেখান থেকে টাকাটা কালেক্ট করা এত বেশি সহজ না, কারণ প্রত্যেকটা ট্রানজ্যাকশনে যেহেতু ট্রান্সপারেন্ট বেসিসে VAT ইম্পোজ করা হচ্ছে, ট্যাক্স থেকে কিন্তু সবাই বাধ্য। VAT gives the government the opportunity to bring back into the tax system of all those persons or entities who were given tax exemptions in one form or another by the previous regime. এখানে কি বলছে দেখেন, ট্যাক্স কিন্তু কয়েকটা জায়গায় পে করতে হয়, কিন্তু আলটিমেটলি একটা প্রোডাক্ট যখন কনজিউম করা হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু ট্যাক্স দিতে বাধ্য। যদি ম্যানুফ্যাকচারার, সাপ্লায়ার, রিটেলার এদের কথা চিন্তা করি, এরা কিন্তু সামটাইমস কী করে? ট্যাক্সটা ফাঁকি দেয়, ট্যাক্সটা তারা কী করে? দিতে চায় না, কোনোরকমভাবে তারা ট্যাক্সটা থেকে নিজেকে বাঁচিয়ে নিয়ে আসে। কিন্তু আলটিমেটলি যখন কনজিউমার কী করছে? ট্যাক্সটা পে করছে, তখন তাদের মাধ্যমে কিন্তু এই যে মিডিয়ারিজ যারা আছেন তারা ট্যাক্সটা পে করতে বাধ্য। এই জন্য কী করা হয়? এই যে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, এটার মাধ্যমে অন্যান্য ক্ষেত্রে যারা ট্যাক্সটা ফাঁকি দিয়ে এসেছে বা নিজেকে বাঁচিয়ে নিয়েছে, তাদের ক্ষেত্রে যেহেতু ভ্যালু অ্যাডেড ট্যাক্সটা দিতে তারা বাধ্য, সো ভ্যাটের যে সিস্টেমটা, এটার মাধ্যমে সরকার কী করে? ট্যাক্সের ওভারঅল সিস্টেমে পুরো কান্ট্রিটাকে নিয়ে চলে আসতে একটা উপায় ক্রিয়েট করে দেয়। ওকে, a significant advantage of the value-added tax form in any country is the cross-audit feature. Tax charged by one firm is reported as a deduction by the firms buying from it. Only on the final sale to the consumer there is no possibility of cross-audit. দেখেন, আমরা যখন ব্যাটের ফিচার করেছিলাম সেখানে কিন্তু দেখেছি যে এখানে কী হয়, এটা ট্রান্সপারেন্ট, এবং প্রত্যেকটা যখন সেলিং আর বাইং হয় সেখানে প্রাইসটা কী করতে হচ্ছে? ডিসক্লোজ করতে হচ্ছে, রাইট? অডিটিংয়ে কী করা হয়? যত ধরনের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আছে সেগুলো চেক করে দেখা হয় যে তারা প্রপারলি সব কিছু কী করেছেন? ইনপুট করেছেন কিনা। এই ভ্যাটের ক্ষেত্রে এই বিষয়টা আরও ইজি হয়ে যায়, কারণ কি? ভ্যাট সব কিছু ডিসক্লোজ করে কিন্তু ভ্যাটের উপর একটা পার্সেন্টেজ ধরা হয়, এবং ক্রস অডিটিংয়ের একটা সিস্টেম আসে। ক্রস অডিটিং কী হবে? যখন কী করা হচ্ছে? প্রোডাক্টটা পারচেস করা হচ্ছে, তখন হোলসেলার বা রিটেইলার তারা ট্যাক্সটা পে করছে, একটু আগে দেখলাম বাইরের ক্ষেত্রে, এবং যখন সেল করা হয় তখন সেটা কী করে দেওয়া হচ্ছে? ডিডাক্ট করে দেওয়া হচ্ছে। দেখেন, যখন হোলসেলারের বুকটা অডিট করা হবে তখন দেখা হবে ট্রানজ্যাকশনটা ঠিকভাবে ইনক্লুড করা হয়েছে কিনা, এবং যখন রিটেইলারটা চেক করা হবে তখন আবার ক্রস অডিট করা হবে যে তার বইতে হিসাবটা ঠিকভাবে ইনক্লুড করা
ক্রস অডিট হয়ে গেল না? শুধুমাত্র আলটিমেটলি কনজিউমার যে টাকাটা পে করে সেটা অডিটিংয়ের পসিবিলিটি থাকে না, কারণ সেটা কনজিউমার কাকে দিয়ে দিচ্ছে? সেলারকে দিয়ে দিচ্ছে। VAT may be selectively applied to specific groups or business entities as a control mechanism. It may also effectively be used to protect local industries. এখানে কি বলেছে দেখেন, sometimes government full mechanismটা যে ওয়েতে সব কিছু হয়ে থাকে, প্রোডাকশন বলেন, সাপ্লাই বলেন, সব কিছু হয়ে থাকে, সেটা কন্ট্রোল করার জন্য কিছু কিছু স্পেসিফিক গুডস বা স্পেসিফিক বিজনেসের উপরে ট্যাক্স ইম্পোজ করে দেয়। ঠিক আছে, এটা সরকার করে থাকে। আবার অনেক সময় দেখা যায় যে লোকাল যে বিজনেসটা আছে সেই বিজনেসগুলোকে কী করার জন্য, প্রোটেক্ট করার জন্য কী করা হয়, ট্যাক্স ইম্পোজ করা হয়। একটা এক্সাম্পল দিই, ধরেন বাইরের কোনো একটা কান্ট্রি থেকে কোনো একটা প্রোডাক্ট বাংলাদেশে নিয়ে আসা হচ্ছে কনজিউমারকে ডিস্ট্রিবিউট করার জন্য, কিন্তু সিমিলার কাইন্ড অফ একটা প্রোডাক্ট বাংলাদেশে অলরেডি আছে যেটা বাংলাদেশের প্রোডাক্ট, কিন্তু ওই যে ইম্পোর্ট করে নিয়ে আসা হচ্ছে বাইরের কান্ট্রি থেকে, সেটার কী বলবো, সেটার মার্কেটিং এমনভাবে করা হয়েছে যে এটা কাস্টমার অনেক, ঠিক আছে, কিন্তু লোকাল যে প্রোডাক্টটা, বাংলাদেশের যে প্রোডাক্টটা, এই কারণে পিছিয়ে যাচ্ছে না, তাদের সেলটা কি হচ্ছে, কমে যাচ্ছে। সো সরকার সেই ক্ষেত্রে কী করে, বা গভর্নমেন্ট সেই ক্ষেত্রে কী করে, লোকাল বিজনেসকে প্রোটেক্ট করার জন্য ওই যে বাইরে থেকে নিয়ে আসা হচ্ছে যে প্রোডাক্ট, সেটার উপরে একটা ভ্যাট দিয়ে দেয়, যে এই প্রোডাক্টটা যদি পারচেস করে কনজিউম করা হয়, এই প্রোডাক্টের উপরে কী করতে হবে, ভ্যাট পে করতে হবে। সেই ক্ষেত্রে তখন কনজিউমার কী করে, ওই প্রোডাক্টটা পারচেস না করে লোকাল যে প্রোডাক্টটা আছে সেটা তারা পারচেস করে। সেম কথা দেখি লাস্ট লাইনে আরেকবার বলা আছে, ইট ইজ মোর ভিজিবল অ্যান্ড ট্রান্সপারেন্ট। ভ্যাটের অনেক অ্যাডভান্টেজেস দেখলাম, এখন ভ্যাটের কিছু ডিসঅ্যাডভান্টেজেসও আছে। প্রথমটা কি দেখেন, দ্য ভ্যাট হ্যাজ বিন ক্রিটিসাইজড অ্যাজ দ্য বার্ডেন as it relies on personal end consumers of product and is therefore a regressive tax. The poor pay more in comparison than the rich. এখানে কি বলছে, আলটিমেটলি আমরা জানি ভ্যাটটা পে করছে কনজিউমার, এইটা কনজিউমারদের উপরে, এন্ড যে কনজিউমার যারা অ্যাকচুয়ালি প্রোডাক্টটা ইউজ করছে তাদের উপরে একটা প্রেশার ক্রিয়েট হচ্ছে না? কারণ কি, প্রত্যেকটা স্টেজে যত ভ্যালু অ্যাড করা হচ্ছে তাদেরকে ওই পুরো টাকার উপরে কী করতে হয়, ট্যাক্সটা পে করতে হয়। আর এই যে বিজনেস ফার্ম যারা আছে, প্রোডাক্ট প্রডিউস করছে, সেল করছে, তাদের ট্যাক্স দিতে হচ্ছে না। আমরা নর্মালি চিন্তা করে নেই, বিজনেস ফার্মগুলো, হোলসেলার, রিটেইলার, এরা কম্পারেটিভলি রিচ, কিন্তু পর যারা আছে তারাই কিন্তু আলটিমেটলি প্রোডাক্টগুলো পারচেস করে কনজিউম করে, তাদের হাতে এমনিতেই টাকা কম আছে। তারা যদি এই প্রোডাক্টের উপর আবার ভ্যাট প্রদান করে, তাহলে কি পোর যারা আছে তাদের বেশি পে করতে হচ্ছে, যারা রিচ আছে তাদেরকে কী করতে হচ্ছে, কম পে করতে হচ্ছে। এই জন্য ভ্যাটটা এক ধরনের এন্ড যে কনজিউমার তাদের উপর একটা প্রেশার। Revenues from VAT are lower than expected because they are difficult and costly to administer and collect. আপনি যে কথা বলেছেন, ভ্যাটটা কি যতটুকু এক্সপেক্টেড যে তারা কালেক্ট করতে পারবে তার সাথে কম কালেক্ট করা হয়, কারণ কি এটা একটু হ্যান্ডেল করাটা একটু ডিফিকাল্ট এবং কস্টলি। এই যে এত কনজিউমার সবাই ট্যাক্সটা পে করছে কিনা বা সবার কাছ থেকে ট্যাক্স নেওয়া হচ্ছে কিনা, সেটা কি সবসময় এটা কিন্তু কখনই পসিবল হয় না। এই জন্য এক্সপেক্টেড যে ভ্যাটটা কালেক্ট করার কথা সেই যতটুকু পরিমাণ ভ্যাট কালেক্ট করা যায়। VAT increases inflation. In developing countries, some businessmen seize almost any opportunity to raise prices, and the introduction of VAT certainly offers such an opportunity. Inflation মানে কি? মূল্যস্ফীতি, পণ্যের মান বেড়ে যাওয়া, পণ্যের মান কমে যাওয়া, কিন্তু টাকার মানটা উল্টা বলছি আমি, টাকার মান কমে যাওয়া, পণ্যের মান বেড়ে যাওয়া, রাইট? তার মানে কি, আমরা বেশি টাকা দিয়ে কম প্রোডাক্ট পাবো, বেশি টাকা দিয়ে কম প্রোডাক্ট পাচ্ছি। এটা কীভাবে হয়? ভ্যাটের জন্য একটা প্রোডাক্টের যে প্রাইস তার সাথে আরও এক্সট্রা অ্যামাউন্ট অ্যাড করে কী করা হচ্ছে, প্রোডাক্ট সেল করা হচ্ছে না, এবং সেটার উপর আবার কী করা হচ্ছে, ভ্যাট দিতে হচ্ছে।
এক্সট্রা প্রফিট অ্যাড করা হয় আলটিমেটলি ট্যাক্সও কিন্তু এক্সট্রা কি করতে হবে পে করতে হবে। তার মানে কি আমরা যেই টাকায় আগে বেশি প্রোডাক্ট পেতাম এখন আমরা সিমিলার টাকায় অনেক টাকা বেশি দিয়ে কম প্রোডাক্ট পাচ্ছি। এইটা কি পুরো একটা কান্ট্রিতে ইনফ্লেশনটা ইনক্রিজ করে দেয়। লাস্ট ওয়ান কি বলেছে, certain industries like small scale service for example tend to have more VAT avoidance, particularly where cash transactions predominate and VAT may be criticized for encouraging this. ছোট ছোট যে বিজনেসগুলো আছে তারা নর্মালি ভ্যাটটা অ্যাভয়েড করে, ভ্যাট তারা দিতেই চায় না। তারা স্পেশালি কোন ক্ষেত্রে হয়, যখন ট্রানজ্যাকশনগুলো ক্যাশে করা হয়, ক্যাশ করা হবে। কার্ড ট্রানজ্যাকশনের ক্ষেত্রে সব কিছু কিন্তু রেকর্ডেড থাকে, কিন্তু আমরা অনেক সময় দেখেছি ক্যাশের ক্ষেত্রে যখন ট্রানজ্যাকশনটা করা হয় তখন আমাদের রিসিপ্ট দেওয়া হয় না, যেটা কার্ড ট্রানজ্যাকশন আর অন্য যে কোনো ওয়েতে যখন ট্রানজ্যাকশন করা হয় রিসিপ্ট কিন্তু মাস্ট, কিন্তু ক্যাশ ট্রানজ্যাকশনের ক্ষেত্রে এটা হয় না। সো স্মল স্কেলের যে বিজনেসগুলো আছে তারা সামটাইমস কী করে, এই ট্যাক্সটা অ্যাভয়েড করে। These are the disadvantages of VAT. এখন আমরা দেখব ফিচার্স অফ VAT in বাংলাদেশ। একটু আগে আমরা নর্মালি কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখছিলাম ভ্যাটের, এখন দেখব বাংলাদেশে যে ভ্যাটটা প্রদান করা হয় সেটার ক্যারেক্টারিস্টিক্সগুলো কি বা ফিচার্স কি। প্রথমটা দেখেন, VAT is imposed on goods and services at import, manufacturing, wholesale and retail level. VAT বাংলাদেশে 4টা লেভেলে করা হয়, ইম্পোজ করা হয়। যদি বাইরে থেকে কোনো পণ্য ইম্পোর্ট করে নিয়ে আসা হয়, যদি কোনো প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিংয়ের মাধ্যমে প্রোডাকশন করা হয়, এবং হোলসেলাররা যখন বিজনেস করে এবং রিটেলাররা যখন বিজনেস করে। A uniform rate of 15% is applicable for both goods and services. 15% ট্যাক্স গুডস অ্যান্ড সার্ভিসেস দুইটার ক্ষেত্রে করা হয়, প্রদান করা হয়। এক্সপোর্ট আর জিরো রেটেড। এক্সপোর্টের ক্ষেত্রে কি কোনো ট্যাক্স প্রদান করতে হয় না, কারণ এক্সপোর্ট মানে আমরা রপ্তানি করে বাইরে পাঠিয়ে দিচ্ছি, এটা কি বাংলাদেশের কনজিউমাররা কনজিউম করতে পারছে, তাহলে তারা কেন ট্যাক্স পে করবে? হ্যাঁ, সেটাই, যদি বাইরে চলে যায় প্রোডাক্টটা তখন সেগুলোর জন্য ট্যাক্স পে করতে হবে না। আমি একটা মিস করে গেছি, VAT is compulsory for wholesaler and retailers. VAT হোলসেলার এবং রিটেলারদের জন্য দিতেই হবে, ইটস মাস্ট, তাদের এখানে ট্যাক্স বাকি দেওয়ার কোনো সুযোগ নেই। VAT is payable at the time of supply of goods and services. VATটা কোন সময় দিতে হয়, যখন প্রোডাক্টটা সাপ্লাই করা হয় বা সার্ভিসটা সাপ্লাই করে দেওয়া হয়। Some industries like agro-based cottage industries are exempt from VAT. কিছু ইন্ডাস্ট্রিজ আছে, ফর এক্সাম্পল অ্যাগ্রো-বেসড বা কটেজ-বেসড যে ইন্ডাস্ট্রিজগুলো আছে তাদেরকে VAT প্রদান হয়। সরকার থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে যে এই টাইপের ইন্ডাস্ট্রিজগুলো VAT থেকে ছাড় পাবে। Tax returns are to be submitted on monthly or quarterly or half-yearly basis as notified by the government. একটা অর্গানাইজেশন এক সময় ট্যাক্স রিটার্নটা পে করে, ট্যাক্স রিটার্নটা প্রেজেন্ট করে, সেটা সরকার যে অর্গানাইজেশন যেভাবে সিলেক্ট করে দিয়েছে, যেভাবে ডিজাইন করে দিয়েছে সেভাবে রিটার্নটা দিতে হয়। সেটা হতে পারে মান্থলি, হতে পারে কোয়ার্টারলি বা হাফ ইয়ারলি। The last feature is luxurious and socially undesirable goods are subject to supplementary duties at different rates ranging from 10% to 500%. এটা একটা এক্সাম্পল দেই। এক্স্যাক্টলি, যদি বাইরে থেকে কোনো একটা গাড়ি নিয়ে আসা হয় বা বাংলাদেশেই যখন কোনো একটা গাড়ি পে করতে হয়, পারচেস করা হয়, সেই ক্ষেত্রে কিন্তু অনেক হাই রেঞ্জের ট্যাক্স পে করে কী করতে হয়, পারচেস করতে হয়। হ্যাঁ, আবার আনডিজারেবল বলতে কী বোঝাচ্ছে, ফর এক্সাম্পল অ্যালকোহল সোশিয়ালি অ্যাকসেপ্টেবল আমাদের কান্ট্রিতে না, যদি আমাদের কান্ট্রির এক্সাম্পল দিই, এই টাইপের প্রোডাক্টগুলোর উপরেও কিন্তু অনেক হাই ট্যাক্স কী করা হয়, ইম্পোজ করা হয়। ঠিক আছে, তাহলে এই পয়েন্টটা কি বুঝতে পেরেছেন? আবার অনেক এক্সপেন্সিভ কিছু গ্যাজেটস আছে যেগুলো আমরা ইউজ করি, ওগুলোর উপরেও কিন্তু অনেক বেশি ট্যাক্স পে করতে হয়। নর্মালি আমরা নর্মাল যে প্রোডাক্টস কনজিউম করি সেগুলোর উপর কিন্তু 15% দিচ্ছি, কিন্তু এই টাইপের ল্যাভিশ যে প্রোডাক্টগুলো, লাক্সারিয়াস যে প্রোডাক্টগুলো সেগুলোর উপরে কিন্তু
বাংলাদেশে মূলত তিন ধরনের ভ্যাট আছে। প্রথমটা নর্মালি ভ্যালু অ্যাডেড ট্যাক্স ভ্যাট, সেকেন্ডটা হচ্ছে টার্নওভার ট্যাক্স, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ সাপ্লিমেন্টারি ডিউটি, যেটা আমরা যখন দেখলাম এখানে লাক্সারিয়াস প্রোডাক্টের ক্ষেত্রে। ভ্যালু অ্যাডেড ট্যাক্স এটা আমরা মোটামুটি জানি, বা বিষয়টা কিন্তু দেখেন, importers, manufacturers and service providers having minimum annual turnover of taka 80 lakh have to pay 15% tax on their value addition. Turnover 80 lakh এটা কি বোঝাচ্ছে? বাৎসরিকভাবে টার্নওভারটা যেন 80 লাখের উপরে হয়। যেই অর্গানাইজেশনের অ্যানুয়াল টার্নওভারটা 80 লাখের উপরে, তাদের ভ্যালুয়েশনের উপরে ট্যাক্স দিতে হয় কত পার্সেন্ট? 15%। কিন্তু টার্নওভার ট্যাক্সের ক্ষেত্রে বিষয়টা আরেকটু কম। যাদের 80 লাখের নিচে টার্নওভার, তাদের 15% দিতে হয় না, তাদের 3%। এটাই হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স আর টার্নওভার ট্যাক্সের ডিফারেন্স। 80 লাখের ডিফারেন্সটা, 80 লাখের বেশি হলে সেক্ষেত্রে 15%, 80 লাখের কম হলে সেক্ষেত্রে 3%। আর সাপ্লিমেন্টারি ডিউটি আমরা বুঝেছি যে লাক্সারিয়াস নন এসেনশিয়াল যেগুলো লাগবে না, অনেক সময় কিন্তু আমরা এই ধরনের প্রোডাক্ট পারচেস করতে যেগুলো নেসেসারি না, এই নন এসেনশিয়াল প্রোডাক্ট বা সোশ্যালি আনডিজারেবল যে প্রোডাক্টগুলো আছে সেগুলোর উপর সাপ্লিমেন্টারি ডিউটি দিতে হয়, এবং সেটা 10% থেকে 500%। এখন আমরা দেখব হু উইল পে দ্য ভ্যাট। ভ্যালু ট্যাক্সটা অ্যাকচুয়ালি কে পে করে থাকে? আমরা তো দেখেছি যে কনজিউমার আলটিমেটলি পে করে। আলটিমেটলি কনজিউমারের কাছ থেকে কী করা হয়? ট্যাক্সটা নিয়ে নেওয়া হয়, কিন্তু এই প্রত্যেকটি স্টেজে ট্যাক্সটা দিতে হয় এক্সচেঞ্জের কারণে। এই এক্সচেঞ্জের কারণে কোন স্টেজে কে ট্যাক্সটা দিচ্ছে সেটা এখন আমরা একটু দেখব। In case of imported goods, the importer of the goods imported at import stage. যখন প্রোডাক্ট ইম্পোর্ট করে নিয়ে আসা হচ্ছে, বাইরের কান্ট্রি থেকে আমদানি করা হচ্ছে, সেই ক্ষেত্রে ইম্পোর্টার ট্যাক্সটা পে করে। কিন্তু পরবর্তীতে সে যখন কনজিউমারের কাছে সেল করে, সে কিন্তু এটা বাদ দিয়ে, তার কস্টিংটা বাদ দিয়ে সে কী করে, যাতে তার প্রফিটটা হয় সেভাবে কিন্তু সে সেলিং প্রাইসটা সেট করে দেয়। In case of goods manufactured or produced in Bangladesh, supplier at production or manufacture stage, যখন প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করা হচ্ছে বাংলাদেশে, সেই ক্ষেত্রে ম্যানুফ্যাকচারার যিনি প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করছেন বা প্রোডাকশন করছেন, তিনি ম্যানুফ্যাকচারিং স্টেজে ভ্যাটটা পে করে দেন। ইন কেস অফ সার্ভিস, দ্য প্রোভাইডার অফ সার্ভিস, যখন সার্ভিস দেওয়া হচ্ছে, যে সার্ভিস প্রোভাইড করছেন তিনি ট্যাক্স পে করে দেন। ওই যে সেলারের ক্ষেত্রে যেমন সেলার যখন নিয়ে আসছে, সেলার পে করে দিচ্ছে, দেন আলটিমেটলি কিন্তু কনজিউমার কাছ থেকে সে কালেক্ট করে যেগুলো আর সার্ভিস দেওয়া হয়, ফর এক্সাম্পল কার সার্ভিসিং হতে পারে, মোবাইল সার্ভিসিং হতে পারে, যে কোনো ধরনের সার্ভিস, এজেন্সি টাইপ, ট্যুরিজম যে কোম্পানিগুলো সেগুলো, দেন হোটেলস, এগুলো কিন্তু সব সার্ভিস অর্গানাইজেশন, ঠিক আছে। ইন কেস অফ সার্ভিস প্রোভাইডেড ফ্রম আউটসাইড দ্য টেরিটরি অফ বাংলাদেশ, সার্ভিস রিসিভার, এটা একটু দেখেন। এর আগে বলেছিল যিনি সার্ভিস প্রোভাইড করছেন তিনি ট্যাক্সটা পে করবেন, কিন্তু যদি এটা আউটসাইড দ্য টেরিটরি অফ বাংলাদেশ হয়, বাংলাদেশের যেই গণ্ডি, বাংলাদেশের যে স্কোপ, সেটার বাইরে যদি হয়, সেখান থেকে যদি প্রোডাক্ট আসে বা সার্ভিস আসে, তখন কী হবে? যিনি বাংলাদেশের বাইরে থেকে সার্ভিসটা দিচ্ছেন তিনি কি বাংলাদেশের সিটিজেন? বাংলাদেশের সিটিজেন কিন্তু না, কিন্তু যিনি কনজিউম করছেন তিনি বাংলাদেশের। তাহলে যিনি বাংলাদেশের না, তিনি কেন ট্যাক্স পে করবেন? যখন বাইরের কোনো কান্ট্রি থেকে আউটসাইড দ্য টেরিটরি অফ বাংলাদেশ থেকে সার্ভিসটা নেওয়া হয়, সেই ক্ষেত্রে যিনি সার্ভিস নেবেন তিনি ট্যাক্স পে করবেন। যেটা এর আগের পয়েন্টে ছিল কিন্তু উল্টো, যিনি প্রোভাইড করছেন, যিনি সার্ভিস দিচ্ছেন, তিনি ট্যাক্স পে করবেন। বাট পরেরটাতে বলা হচ্ছে যিনি, যদি এরকম হয় বাংলাদেশ টেরিটরির বাইরে থেকে সার্ভিস নেওয়া হচ্ছে, তো যিনি সার্ভিস রিসিভ করবেন তিনি ট্যাক্স পে করবেন। ওকে। ইন আদার কেসেস, সাপ্লায়ার অ্যান্ড দ্য রিসিভার অফ সার্ভিস, অন্য যত কেসেস আছে সেই ক্ষেত্রে সাপ্লায়ার বা রিসিভার অফ সার্ভিস, এনি ওয়ান অফ দিস পারসনস ক্যান পে দ্য ট্যাক্স। এখন আমরা ট্যাক্সের ভ্যালু অ্যাডেড ট্যাক্সের ক্যালকুলেশনে আসবো। তিনটা সিম্পল ম্যাথ আছে, ছোট ছোট কিছু ম্যাথ আছে, এই তিনটা ম্যাথ করলে আই হোপ আপনাদের ভ্যালু অ্যাডেড ট্যাক্সের যে ক্যালকুলেশন সেটা কমপ্লিট হয়ে যাবে। প্রথমটা একটু আমরা দেখি কি বলা হয়েছে। ইফ এ পারচেজেস গুডস worth taka 20,000 from the manufacturer and adds
ম্যানুফ্যাকচারাররা কতটুকু কস্টিং দিয়ে তারা পারচেস করেছিল। ম্যানুফ্যাকচারের কাছ থেকে এ পারচেস করে নিয়েছিল 20,000 টাকা, তার মানে তার প্রোডাক্টের পারচেস প্রাইস কত ছিল 20,000 টাকা। সেটার সাথে প্রফিট কত অ্যাড করেছে 5,000 টাকা। এখন বের করতে হবে তার সেলিং প্রাইস কত ছিল, টোটাল সেলিং প্রাইস সে কত টাকা দিয়ে প্রোডাক্ট সেল করেছে যদি ভ্যাট 15% হয়। এখানে না নর্মালি চোখে দেখলে মনে হয় যে 20,000 টাকা দিয়ে প্রোডাক্টটা পারচেস করেছে, 5,000 টাকা কি প্রফিট, তাহলে 25,000 টাকা সেলিং প্রাইস। কিন্তু আসলে কি তা, আসলে কিন্তু বিষয়টা এরকম না। বলা হয়েছিল যতটুকু ভ্যালু অ্যাড হবে সেটার উপর ট্যাক্স সহ অ্যাড করে কিন্তু সেলিং প্রাইসটা হয়। এখানে এটাই করেছে। দেখেন সলিউশনটা দেখি। কস্ট প্রাইস বলা হয়েছে কত 20,000, ভ্যালু অ্যাড হয়েছে কত 5,000। আমরা জানি ভ্যাটটা ধরা হয় যতটুকু ভ্যালু অ্যাড করা হয়েছে সেটার উপর। তাহলে এখানে ভ্যাট 15% কত হবে, 5,000 এর 15% কত আসে 750 টাকা। তাহলে এখন টোটাল সেল প্রাইস কত হবে, 20,000 টাকা কস্টিং, 5,000 টাকা ভ্যালু অ্যাড করলো এবং সেই সাথে ভ্যালু অ্যাড ট্যাক্স হলো 750 টাকা। সবগুলো একসাথে যোগ করে 25,750 হবে টোটাল সেল প্রাইস। তাহলে আমরা সেলিং প্রাইসটা যখন বের করব সেই ক্ষেত্রে আমরা প্রোডাক্টের পারচেস প্রাইস ধরবো, ভ্যালু যতটুকু অ্যাড হয়েছে সেটা যোগ করব এবং সেই সাথে ভ্যাট যতটুকু অ্যাড হয়েছে সেটা যোগ করে তিনটা একসাথে সাম আপ করে আমরা কি পাবো, টোটাল যে সেলিং প্রাইসটা সেটা। এটা বুঝতে পেরেছেন? ঠিক আছে, এর পরেরটা একটু দেখি। এর পরেরটা আগের ম্যাথের সাথে কানেক্টেড, কিন্তু এইখানে ভ্যালু কতটুকু অ্যাড হয়েছে সেটা দেওয়া নেই, সেটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, সেটা আমাদের বের করতে হবে। মানে মাঝখানে আমরা এরকম ইকুয়েশন মাঝে মাঝে করতাম না যে মাঝখানের ভ্যালুটা নেই, ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্যাট ভ্যালু। বিষয়টা হচ্ছে এরকম। এবং যখন সেটা দেওয়া থাকে না সেটা আমরা এক্স করে করতাম, মনে আছে ইকুয়েশনের ক্ষেত্রে? আমরা এই ম্যাথটা সেভাবেই সলভ করব। একটু বোঝার চেষ্টা করেন। Miss R purchases cotton fiber টাকা 50 কেজি, 50 কেজি, ঠিক আছে? And 1 kg fiber produces 2 meter of cloth. বুঝতে পেরেছেন? আচ্ছা, she again sold this cloth in the market at the rate টাকা 42.25 per meter. প্রথমটা দেওয়া ছিল কি কেজিতে, এবং 1 কেজিতে 2 মিটার করে কি করা যেত, ক্লথ তৈরি করা যেত। আর এখানে বলেছে কি পার মিটার এসে কস্টিং কত হচ্ছে 42.25 মিটার। আচ্ছা, VAT levied on the cloth is 15%. Calculate the total VAT collected by the government in this whole transaction. এখানে বলা হয়েছে হোল ট্রানজাকশনে VAT কত টাকা কালেক্ট করা হয়েছে সরকার দ্বারা, সেটা আপনারা ক্যালকুলেট করে বের করবেন। আমরা সলিউশনটা দেখি। আগে যে ইনফরমেশনগুলো আছে সেটা আমরা লিখে নেব। কস্ট অফ কটন ফাইবার এখানে বলা হয়েছিল কত টাকা 50 টাকা, ঠিক আছে? সেলিং প্রাইস অফ ক্লথ, এখানে সেলিং প্রাইস কত বলেছে দেখেন, প্রতি মিটার সেল করেছিল 42.25 দিয়ে, কিন্তু দেখেন 1 কেজি ফাইবার দিয়ে 2 মিটার ক্লথ কিন্তু কি করা যেত, বানানো যেত। এই জন্য 42.25 টা আমরা 2 দিয়ে দিয়েছি, গুণ দিয়েছি, কারণ ওখানে পার মিটারের কথা বলছে। 1 মিটারের দাম কত বলেছে 42.25 বলেছে, আর ওখানে বলেছে কত 1 কেজি দিয়ে 2 মিটার ক্লথ কি করা যেত, বানানো যেত। এই জন্য আমরা কি করেছি 42.25 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি, কারণ আমাদের অ্যান্সার কত এসেছে 84.50। আচ্ছা, এবার একটু দেখেন আমরা প্রোডাক্টটা কি পেয়েছি, সেলিং প্রাইসটা পেয়েছি এবং প্রোডাক্টের যে কস্ট সেটাও পেয়েছি। সেটা কত 50 এবং সেলিং প্রাইস হচ্ছে 84.50, ঠিক আছে? এর মধ্যে পার্থক্যটা কত, দুইটার মধ্যে ডিফারেন্স আমরা পেলাম 34.50। 34.50 কি, আমরা যখন ইকুয়েশন রেডি করি তখন আমরা বলি না যে এটা যদি এরকম হয় তাহলে এই দুটো জিনিস অ্যাড করে আমরা এই অ্যামাউন্টটা পাবো। এই ক্ষেত্রে বিষয়টা এইটাই। এই যে 34.5 এটা আমরা পেয়েছি, এটা হচ্ছে কতটুকু ভ্যালু অ্যাড করা হয়েছে প্লাস ভ্যাট, সেটা আমি আবার একটু
প্রোডাক্টের কস্টিং প্রাইস আমরা একটু আগে এই কাজটা করলাম না, সেল প্রাইসটা কস্টিং প্রাইসের সাথে কি করেছি, ভ্যালু অ্যাড করেছি এবং ট্যাক্স অ্যাড করেছি। এখানে আমাদের কস্টিং প্রাইস কত দেওয়া আছে, 50 টাকা অলরেডি দেওয়া আছে না, 50 টাকা দেওয়া আছে আমাদের। তাহলে এই যে 25,750 এটা বের করার জন্য 20,000 দেওয়া আছে, আর 50,000 আর 750 এটা লাগবে না আমাদের, এটা কিন্তু এখানে দেওয়া নেই। তার মানে কি কতটুকু দেওয়া নেই, ভ্যালু কতটুকু অ্যাড করেছে সেটা দেওয়া নেই, এবং ভ্যাট কত সেটা দেওয়া নেই। ভ্যাট তো আমরা তখনই পাবো যখন আমরা ভ্যালু অ্যাড কত করা হয়েছে সেটা জানবো, কারণ ভ্যাটটা ভ্যালু কতটুকু অ্যাড করা হচ্ছে সেটার উপরেই ধরা হয়, কিন্তু আমরা ভ্যালু কতটুকু অ্যাড করেছি সেটা জানি না। তাহলে দেখেন এখন যদি আমরা 25,750 থেকে 2,000টা বাদ দিই, ডিফারেন্সটা করি, পার্থক্য করি, তাহলে যে মাঝখানে যে জিনিসটা একসাথে আমরা পেয়ে যাবো না, 5,000 এবং 750, এই ম্যাথে এই কাজটাই করেছে। সেলিং প্রাইস টোটালটা থেকে কস্টিংটা যখন আমরা বাদ দিব, মাঝখানে যে দুটো অ্যামাউন্ট ছিল, ভ্যালু কতটুকু অ্যাড করেছে এবং ভ্যাট কতটুকু ছিল সেটা আমরা পেয়ে যাব। এই জন্য বলেছে দুটোর যে ডিফারেন্স 34.50, এটা হচ্ছে ভ্যালু যা অ্যাড করেছে সেটা এবং সেই সাথে এটার ট্যাক্স। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কি ভ্যালু কতটুকু অ্যাড করা হয়েছে জানি? আমরা জানি না, তো বের করতে হবে ভ্যালু কতটুকু অ্যাড হয়েছে, জানি না। আগের ম্যাথটাতে জানতাম এই যে 5,000 টাকা বলা ছিল, কিন্তু এখানে আপনার ভ্যালু কতটুকু অ্যাড হয়েছে দেওয়া নেই। এই জন্য আমরা এটা ধরে নিব যে অ্যাজিউম করে নিব ভ্যালু অ্যাডেড কত, এক্স। এক্স করলে আমাদের বিষয়টা ইজিলি হয়ে যাবে, কারণ ভ্যাট আমরা জানি 15%, ভ্যাট 15% আমরা জানি, কিন্তু ভ্যালু এডিশনের উপর আমাদের কি করতে হবে, ট্যাক্স এর করতে হবে, কিন্তু আমরা ভ্যালু অ্যাড কত করা হচ্ছে সেটা জানি না, এই জন্য আমরা এক্স করে নিলাম। আচ্ছা, পরের লাইনটা একটু দেখেন, 34.50 জায়গায় 34.50 লিখা হয়েছে, ভ্যালু অ্যাডের জায়গায় আমরা কি লিখেছি, এক্স লিখেছি, কারণ আমরা এটা এক্স ধরে নিয়েছি, আর ভ্যাট যেটা সেটার জায়গায় করেছি 0.15x। এটা কেমন হয়েছে বলুন? আমরা জানি ভ্যালু যতটুকু অ্যাড হয়েছে সেটার উপরে ট্যাক্স করা হয়। আমরা এখন ভ্যালু অ্যাড কত করে নিয়েছি, এক্স ধরে নিয়েছি না, তাহলে এক্স এর 15% হবে না? এক্স এর 15% আমরা যদি করি, তাহলে আমরা ছোটবেলায় শিখেছিলাম এক্স এর 15% মানে এক্স ইন্টু 15%। এক্স ইন্টু 15% যদি আমরা করি, করে ক্যালকুলেশন আমরা দেখব 0.15x। ঠিক আছে? হ্যাঁ, এক্স এর 15% মানে 0.15x। তাহলে 0.15x এর সাথে x যদি আমরা যোগ করে দেই, তাহলে আমরা পাবো 1.15x, কারণ জানি যে x এর সাথে আমরা অ্যাড করে নিই আর ওখানে 0.15x আছে, সো দুটো যদি আমরা যোগ করি তাহলে আমরা পরের স্টেজে পাবো 1.15x। এরপর যদি আমরা সাইড চেঞ্জ করি, সাইড যদি চেঞ্জ করি x কে এপাশে নিয়ে আসি, তখন হবে 34.50, যেহেতু গুণ আকারে ছিল এখন ভাগ হয়ে যাবে, সরি 34.50 কে তাহলে আমরা 1.15 দিয়ে যদি ভাগ করি, আমাদের আলটিমেটলি ভ্যালু অ্যাডিশন বের হয়ে গেছে। তার মানে এই যে ফুল ট্রানজ্যাকশন 50 মিটার কি করা হয়েছিল, কস্ট প্রাইস ছিল, সেলিং প্রাইস ছিল 84.500, এর মধ্যে ভ্যালু অ্যাড করা হয়েছে 30 টাকা, তার মানে প্রফিট ছিল 30 টাকা, এবং ভ্যাট কত এসেছে আমাদের কিন্তু আলটিমেটলি ভ্যাট বের করতে হবে, ক্যালকুলেট দ্য টোটাল ভ্যাট কালেক্টেড বাই দ্য গভর্নমেন্ট, সেটা হবে এই 30 এর 50%, যেটা অ্যানসার হচ্ছে 4.5। দিস ইজ দ্য হোল ম্যাথ। এইখানে জাস্ট একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে আমরা সেল প্রাইসটা কিভাবে বের করি। সেল প্রাইসটা আমরা কিভাবে বের করি, পারচেজ প্রাইস, ভ্যালু অ্যাড এবং ট্যাক্স। সেল প্রাইসটা দেওয়া আছে, আমাদের কতটুকু কস্টিং প্রাইস সেটাও দেওয়া আছে, দুটো যখন আমরা মাইনাস করবো তখন আমরা ভ্যালু অ্যাড কতটুকু হয়েছে এবং ভ্যাট কতটুকু হয়েছে সেটা বের করে দেব, এবং ভ্যালু অ্যাডকে এক্স করে আমরা বাকি ইকুয়েশনটা বুঝতে পারবো। ঠিক আছে, এটা তো আছে দেওয়া তাই না, তারপর সবাই তুমি বুঝতে হবে। ঠিক আছে, হ্যাঁ পোর্টাল দেওয়া আছে, আপনারা পোর্টাল থেকে ইজিলি বুঝতে পারছি, দেখেন আগে দেখলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা পরের স্লাইডে যাই। আর একটা ম্যাথ আছে, এই ম্যাথটা খুবই সহজ, এটা একবার দেখে
computers at the rate 17,500 per computer. 10টা কম্পিউটার কিনেছে প্রতিটা কত টাকা করে? 17,500 করে। On each computer he earns 2,000. প্রত্যেকটা কম্পিউটার তাহলে ভ্যালু অ্যাড করেছে কত? 2,000 টাকা। 10টা কম্পিউটার প্রত্যেকটা ওই যে অন ইচ কম্পিউটার বলে দেখেন, ইচ কম্পিউটারে সে ভ্যালু অ্যাড করেছে বা প্রফিট করেছে কত? 2,000 টাকা। তার মানে ভ্যালু অ্যাড করেছে 2,000 টাকা এবং 50% ভ্যাট পে করেছে। What will be the total price of these 10 computers? টোটাল সেলিং প্রাইসটা কত 10টা কম্পিউটারের এবং সে হ্যাঁ সেলিং প্রাইস আর ট্যাক্স যোগ করলে তো পাওয়া যাবে। পারচেজ প্রাইস এবং ভ্যালু অ্যাডিশন যোগ করলে আমরা একটা কম্পিউটার পাবো। এরকম 10টা কম্পিউটার ইজি, খুব ইজি। হ্যাঁ, তাহলে কস্ট অফ ওয়ান কম্পিউটার আমরা না 10টা আগে বের করব, একটা বের করব, তারপর সেটাকে 10 দ্বিগুণ করে দেব। কস্ট অফ ওয়ান কম্পিউটার কত? 17,500। আর ভ্যালু অ্যাড করা হয়েছে প্রফিট হিসেবে কত? 2,000। তাহলে টোটাল প্রাইসটা কত আসলো? 19,500 একটা কম্পিউটারের ভ্যালু অ্যাড করার পর। ইজি। এখন আমরা ভ্যাট করব কত টাকার উপরে? এই যে একটা ভ্যালুর উপরে 2,000 টাকার উপরে, কারণ আমরা জানি ভ্যালু যতটুকু অ্যাড হয়েছে সেটার উপরে। তাহলে এখানে ভ্যালু অ্যাড একটা কম্পিউটারের কতটুকু হয়েছে? 300 টাকা। তাহলে এখন সেলিং প্রাইস একটা কম্পিউটারের কত হচ্ছে? 19,500। এই যে আগে আমরা পেয়েছিলাম ভ্যালু অ্যাড করার পর সেই সাথে ট্যাক্স অ্যাড করতেই হবে। তাহলে একটা কম্পিউটার সেল করেছে সে কত করে? 19,800 করে। এখন আমাদের কি বের করতে হবে? টোটাল সেল প্রাইস। তাহলে 19,800 কে 10 দ্বিগুণ দিয়ে দিব, সেলিং প্রাইস বের হয়ে গেল এবং টোটাল ভ্যাট তাহলে কত হবে? একটা কম্পিউটারে ভ্যাট দিয়েছিল কত টাকা? 300 টাকা। তাহলে 10টা কম্পিউটারে 300 গুণ 10 মানে আমরা হ্যাঁ আমরা এক্সট্রিলি একটা কম্পিউটারের টাকা বের করব, দেন তার সাথে 10 গুণ করে 10টা কম্পিউটারে বের করে দেব। এই হচ্ছে আমাদের ভ্যালু ট্যাক্স and this is the end of this chapter and also your final syllabus. আপনাদের final ক্লাস হচ্ছে। হ্যাঁ, this was an important class also কারণ এটা আপনাদের লাস্ট ক্লাস ছিল, চ্যাপ্টার মানে সিলেবাস কমপ্লিশন লাস্ট ক্লাসটা ছিল। আমরা এরপর আরো 2টা ক্লাস পাবো, তখন আমরা